এক্স এর ডোমেইন কত হবে দেখে কি মনে হয়? মধ্যে নেগেটিভ থাকতে পারবে না আর কি। ওকে, জিএক্স এক এক কিনা এবং সার্বিক কিনা। আচ্ছা, এক এক এটা তো আমরা বুঝতেই পারতেছি, এটা এক এক, এটা কি সার্বিক হবে দেখো তো। সবার কি আসছে এটা? মানে রেঞ্জটাও তো আসলে আরো হয়, কোডোমেইনটাও আর, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সার্বিক। এটা ল্যাঙ্গুয়েজটা একটু দেখে নাও, পরীক্ষার কিভাবে লিখবা। ল্যাঙ্গুয়েজ একটু দেখে নাও। আচ্ছা, এটা হইলে তারপর এটা ইনভার্সটা কত সেটা দেখো, জিএক্স এর। তাহলে ইনভার্সটা স্ট্রেট লাইনই হবে, প্যারা হবে না, একটা গ্রাফ আঁকা। আচ্ছা ভাইয়া, যেমন এ নাম্বারটার সলিউশনটাতে দেখেন নিচে দিয়ে ডোমেইনে এ আর ইনফিনিটি, এই ইনফিনিটি জিনিসগুলো আবার একটু বুঝাবেন? 9-10 ছিল কিন্তু বুঝিনি। আচ্ছা, এখানে একটু ভুল আছে অ্যাকচুয়ালি। এখানে দেওয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ ইনফিনিটি দিয়ে দেওয়া, এটা আসলে ভুল আনসার, এটা দেওয়া ছিল ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এটা আচ্ছা, হ্যাঁ, ব্র্যাকেট গুলোকে ইনফিনিটির ব্যাপারটা হচ্ছে, ধরো এখানে বললো এক্স গ্রেটার দেন এ হইতে হবে, তার মানে এ এর চেয়ে বড় যে কোনো ভ্যালুই হইতে পারে। তো এর চেয়ে ভ্যালু কি, মানে এ থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে আর কি। এটাই হচ্ছে কথা এখানে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো এটা বোঝায় জাস্ট এ আর ইনফিনিটি, এটা তো ইম্পসিবল। ফার্স্ট ব্র্যাকেট হবে এখানে আনসারে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে কি, এ থেকে শুরু, বাট এ বাদ দিয়ে, এ বাদ দিয়ে এর থেকে বড় এবং ইনফিনিটির আগ পর্যন্ত। ভাই ব্র্যাকেটের নিয়মগুলো আবার একটু রিপিট করা যাবে না? অনেকগুলো নিয়ম ছিল না ব্র্যাকেটের, ওইগুলো একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এটাই। যদি আমি ধরে নিই ইন্টিজার আর কি, ইন্টিজার না হলে তো অন্য কিছু আসবে, আমরা জাস্ট সবকিছুকে এই সাবসেট অফ জেড ধরে নিচ্ছি ইন্টিজার। হ্যাঁ, মানে যা যা লিখলাম, যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেগুলো বাদে বাকি সবকিছু এর ভিতরে যা যা, সেকেন্ড ব্র্যাকেট থাকলে যা বলবে এক্স্যাক্টলি তাই, আর থার্ড ব্র্যাকেট বললে সেটা সহ এর ভিতরে সবকিছু। দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া, এই জন্য আচ্ছা শুধু 8, 2 আর 5 বাদ, এর ভিতরে জিনিসগুলো 3, 4। আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে এক্স্যাক্টলি জাস্ট 2 and 5। আর থার্ড ব্র্যাকেট দেওয়া মানে 2 আর 5 এর ভিতরের গুলা, এবং 2 আর 5 ও ইনক্লুডেড থাকবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, সি এর আনসারটা আসলে আমাকে একটু বললো। জি ভাইয়া, আসছে x-1/2। আসছে ভাই। এখন যদি এটা কাটতে বলা হয়, আচ্ছা দাঁড়াও, x মাইনাস হাফ না, x-1/2 মানে হোল 2 হবে আর কি, পুরোটা 2 দিয়ে ডিভাইড হবে। আচ্ছা আচ্ছা বুঝছি। এখন ধরো আমি স্ট্রেট লাইনটার একটা ইয়া বুঝতেই পারতেছি, স্ট্রেট লাইন এটা যদি আঁকতে চাই, তাহলে কি যে কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ x এর ভ্যালু যখন 1, তখন y এর ভ্যালু 0, আর x এর ভ্যালু যখন 3, তখন y এর ভ্যালু 1। এই দুইটা পয়েন্ট ধরেই হচ্ছে মানে 1, 0 আর 3, 1, এই দুইটা পয়েন্ট ধরে তুমি অটোমেটিক্যালি জাস্ট স্ট্রেট লাইন ড্র করে ফেললাম, শেষ।
জি ভাইয়া। অলরাইট, এখানে দেখো তিনটা আমার 3 চ্যাপ্টার থেকে, একটা হচ্ছে পারমিউটেশন কম্বিনেশন, কম্বিনেশন আসলে, আরেকটা হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে ফাংশন। সি নাম্বারটা, ওকে দেখো এটা পারা যায় কিনা, কোথায় দেওয়া, অদ্ভুত। ও এফএক্সটা দিয়ে দেওয়া নাই, আমাদের এফএক্সটা বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে, এখানে যে দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া, দেখতেছো? জি ভাইয়া। সো এই দুইটা পয়েন্ট থেকে হচ্ছে Equation. আমি একটা স্ট্রেট লাইন পাবো, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। তো সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার পর সেই ইকুয়েশনটা হবে এফএক্স, এন্ড তার ইনভার্সটা বের করব আমরা। তার মানে এই সি নাম্বার কোশ্চেনটা আসলে দুইটা চ্যাপ্টারে কম্বাইন্ড, এক চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 3। আমার এখানে n ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। ও আচ্ছা, এন এর মানটা এখানে বের করে নিতে হবে। আচ্ছা, এন এর মানটা তো এখন তোমরা জানো না, এন এর মানটা আমি একটু বলে দিই। একটা থিওরেম আছে, হ্যাঁ, থিওরেমটা হচ্ছে ncx ইকুয়ালস টু যদি ncy হয়, দেখেন এটা হচ্ছে কম্বিনেশনে গেলে আমরা শিখবো, হ্যাঁ। তাহলে এখানে এন এর মান কত, 12 হবে না? জি ভাইয়া। আর 12c11 এর ভ্যালু হচ্ছে, ক্যালকুলেটরে করে দেখবা, আসে হচ্ছে 12। আচ্ছা, আমার কি এন এর মান চাইছে, তো আমাদের তো এন এর মান দরকার ছিল খালি, তার মানে এখানে n ফ্যাক্টরিয়ালের জায়গায় লিখে দাও 12 ফ্যাক্টরিয়াল, এটা দিয়ে তোমরা ম্যাথটা করো। এন ফ্যাক্টোরিয়ালের জিনিস একটু আবার বলবেন? এন এর ভ্যালুটা তো 12 আসলো না? হ্যাঁ ভাইয়া। তার মানে এখন তুমি আমার কাছে একটা ইকুয়েশন যে, ও আচ্ছা, এখানে তো এন এর মান বের করতে বলতেছে, তাহলে তো কোনো প্রবলেম নাই। এফএক্স এর ভ্যালুটা কত আসছে এটা একটু বলো তো, ইকুয়েশনটা। 4 minus x 4 minus x ভাইয়া। 4 মাইনাস এক্স, জি ভাইয়া। আচ্ছা 4 মাইনাস এক্স, তাহলে এফ ইনভার্স এক্স এর মান কত? 4 মাইনাস ওয়াই আসে, তাই না? 4 মাইনাস এক্সই তো আসে মনে হয় ইনভার্স করলেও, হ্যাঁ ভাইয়া, সেম। সেম আসে। তাহলে এখানে বললো যে 4 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা 4 মাইনাস এক্স তো না, এখন এফ ইনভার্স 2 যখন লিখবো আমি, এফ ইনভার্স মাইনাস 2 মানে 4, হ্যাঁ বলো। ভাই ইনভার্স বের করার প্রসেসটা একটু আবার বলবেন, কোনো প্রবলেম হচ্ছে তো। আচ্ছা, y equal to 4 minus x, so x equal 4 minus y, তার মানে f inverse x equal to হচ্ছে 4 minus x। বুঝছি ভাইয়া। ভাই ওইখানে তো f ইনভার্স 2 দেওয়া, তাহলে কি তো 2 আসে না? হ্যাঁ হ্যাঁ, আমরা x এর জায়গায় এখন 2 বসাবো। So তো f ভাইয়া inverse 2 2 এর ফ্যাক্টোরিয়াল মান তো কত দিবে আসবে? না। 6। বুঝিনি। তো 12 ফ্যাক্টোরিয়াল বের করতে হবে না? না না, f 12 না, ইনভার্স এখানে অ্যাকচুয়ালি এর মান বের করতে বলতেছে, মানে এটা একটা আলাদা কোশ্চেন, এটার আনসারটা তো আমরা এখানে ইউজ করব না, বুঝছো? মানে এটা একটা আলাদা কোশ্চেন, এটা একটা আলাদা কোশ্চেন। 12 টা ভুল বলছিলাম, আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে এর মানটা বের করব, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি না যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এটাই, এই আর কি। তো এখান থেকে তাহলে আমরা n এর মান তাহলে কত হবে, কত ফ্যাক্টরিয়াল করলে 6 হয়? 3 ফ্যাক্টোরিয়াল।
রাইট, সো আমাদের n এর মান হচ্ছে 3 আর কি। ওকে, সি নাম্বারটা তো পারমিটেশন কম্বিনেশনের, আমরা ক আর খ নাম্বারটা করার চেষ্টা করি। জাস্ট প্র্যাকটিস আর কি, এগুলো পারবা জানি সবগুলাই। এগুলো এখনো করে রাখলে এইচএসসি এর আগে আর দেখা লাগবে না, বা টেস্টের আগে আর দেখা লাগবে না। বুঝিনি ভাইয়া। ম্যাক্সিমাম কেসে কি ফাংশন 1 1 হয়? ওই যে বললাম, যদি ইভেন পাওয়ার না থাকে অথবা মডুলাস না থাকে তখন হচ্ছে 1 1 হয়ে যায়। ইভেন পাওয়ার বা মডুলাস থাকলে তখন আর 1 1 হয় না। ভাই কেন প্লাস মাইনাস চলে আসে বলে সেজন্য? প্লাস মাইনাস, মানে একটা ভ্যালুর জন্য আমি দুইটা ভ্যালু পাচ্ছি, ধরো যখন স্কোয়ার থাকে তখন তো একটার জন্য দুইটা পাচ্ছি, তাই না? জি ভাই। -1 +1, তখন আর 1 1 হয় না। তো যখন মডুলাস থাকে সেটা 5x, তখন x এর ভ্যালু যদি +10 হয় তাও 100 পাবো, x এর ভ্যালু -10 হলেও 100 পাবো। এই আর কি, দুইটার জন্য একই ভ্যালু আসতেছে, তখন আর 1 1 থাকতেছে না। আচ্ছা, তাহলে ক্লিয়ার তো এটা, না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বলতে কি বুঝি আমরা আসলে? যখন একটা জিনিস, ধরো এরকম একটা ওয়েভ, যদি 5 সেকেন্ড সময় লাগে, সে যখন আবার তার ইনিশিয়াল পজিশনে ফিরে আসলো, মানে নতুন একটা সাইকেল শুরু হইলো, এরকম একটা সাইকেল কমপ্লিট হতে যত সময় লাগে সেটাকেই তো আমরা পর্যায় বা টাইম পিরিয়ড বলি, তাই না? টাইম পিরিয়ড কনসেপ্টের সাথে কি তোমরা পরিচিত? না ভাই। আমা- আচ্ছা, ধরো এটা একটা তরঙ্গ, হ্যাঁ, ওয়েভ। তো এরকম ভাবে সে যাচ্ছে, তো আমি দেখলাম কি এখান থেকে এখানে আসতে তার সময় লাগে 10 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসতে সে লাগে 10 সেকেন্ড। তার মানে সে যে একটা সাইকেল কমপ্লিট করলো, এটার জন্য তার সময় লাগলো 10 সেকেন্ড। দ্যাটস ওয়াই তার যে পিরিয়ড সেটা হচ্ছে 10 সেকেন্ড। মানে যখন সে আবার আগের জায়গা থেকে আগের পজিশনে ফিরে আসবে, এটাই। এটা ক্লিয়ার না? জি ভাইয়া। জি ভাই। ভাই এখানে কি এটা কি ওই যে সাইনের ভ্যালু গুলোর সাথে রিলেটেড, -1 থেকে +1 পর্যন্ত? কিছুটা, যেমন সাইন জিরোর ভ্যালু কত? 0, তাই না? হ্যাঁ ভাই। এরপর উঠতে উঠতে সে কত 1 এ যাবে, কখন 45 এ গেলে। এরকম করতে আবার এখানে, যখন সে একবার এখানে চলে আসলো, এটা কত? 360। এটা কত? 180। এটা হচ্ছে 0। এই যে এই জায়গায় এসে চলে আসলো, এরপর কি সে আবার আগের মতো আগের সাইকেলটা রিপিট করতে থাকবে না? হ্যাঁ ভাই। এই যে তার রিপিটেশনটা, মানে যখন সে পূর্ণ একটা জিনিস কমপ্লিট করলো, এই জিনিসটাই বারবার রিপিট করতে থাকবে, একটা ইউনিট। এই যে যে জায়গা, মানে এই পজিশনে আসতে তার যতক্ষণ সময় লাগবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে তার টাইম পিরিয়ড। বুঝতে পারছো? তার মানে সাইন এক্স এর টাইম পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি। আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি একটু গ্রাফ আঁকবো। হ্যাঁ, গ্রাফের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ছোট জিনিসের জন্য বড় জিনিস করা লাগতেছে। মানে ইয়ের উপরে, সরি এখন মাগরিবের মাগরিবের পর কিছু হবে না।
আচ্ছা, এটা কি বুঝতেছো কি করলাম আমরা? এটা 90, 180, 270 প্রপার হইলো না। আচ্ছা, ধরে নিচ্ছি আর কি। Okay. তো এই গ্রাফটা তো মনে হয় বুঝতে পারতেছো, এটা যে সাইন এক্স এর গ্রাফ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন যখন আমি সাইন 3x আঁকবো, গ্রাফটা কি সিমিলার শেপে থাকবে? তখন কিন্তু থাকবে না গ্রাফটা সিমিলার শেপের। কেন থাকবে না একটু বলি। এই যে 90, সাইন 90 ভ্যালু 1 আমি জানি। যখন আমি এখানে থ্রাইস এক্স বসাচ্ছি, তখন কি ঘটতেছে দেখো, এক্স এর মান 30 থেকে এসে 90 পেয়ে যাচ্ছে না? জি ভাইয়া। 180 কখন পাচ্ছে? এক্স এর মান যখন 60। জি ভাইয়া। তারপর এই 270 পাচ্ছে যখন 90। সরি, 360 পাচ্ছে যখন 120। তার মানে এই যে এখানের পিরিয়ডটা হচ্ছে 360 ডিগ্রি, আর এখানের পিরিয়ডটাকে 360 তিন ভাগের এক ভাগ হয়ে গেল না? এটা কি বুঝতেছো তোমরা? দেখো তো, হ্যাঁ মানে বুঝলাম না। পিরিয়ড মানে হচ্ছে সেই পার্টটা যার পর সে আবার আগের ঘটনাটা রিপিট করবে। এখানে 360 পর কি আবার রিপিটেশন শুরু হয়েছে, মানে একটা কমপ্লিট সাইকেল ফিল আপ করতে তার 360 ডিগ্রি লাগে। আবার সে 360 ধরে একটা কমপ্লিট সাইকেল ফিল আপ করে, এরকম না এখানটাতে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আর থ্রাইস এক্স এর কেসে কমপ্লিট সাইকেল ফিল আপ করতে তার কতটুকু লাগতেছে জায়গা? 120 ডিগ্রি। তারপর সে আবার একটা কমপ্লিট সাইকেল ফিল আপ করে ফেলবে উইদিন 240। এটা কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ থ্রাইসিক্সে 120 ডিগ্রি কেন ফিল আপ করলো? তুমি এক্স এর ভ্যালু যখন 120 বসাবা, আমি এক্স এর ভ্যালু বসায় দেখলাম যে এই যে এক্স এর ভ্যালু যখন 30 হয়, তখনই তো আমি এখানে 1 এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? প্লাস থ্রাইস এক্স 3 ইন্টু 30 90, মানে সাইন এক্স এ 90 তে যে ভ্যালুটা পাচ্ছি, সাইন 3x এর জন্য 30 এই তো সে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, আবার একটু বলবেন, কথাটা মানে আটকে আটকে আসছে। x equals to 90 হইলে sin x equal to 1, আর x equals to 30 হইলেই sin thrice x equal to 1। দেখা তো বুঝছো কিনা? হ্যাঁ ভাই এখন বুঝছি। এই জন্য কি সে মানে তিন ভাগের এক ভাগ সময় কি সে একটা সাইকেল কমপ্লিট করে ফেলতেছে? এই জন্যই তার পিরিয়ড হচ্ছে 360/3। তো আমি যদি এখানে sin thrice x এর জায়গায় 4x লিখতাম, তাহলে আনসার কত হইতো? 360/4, এরকম আর কি। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। নাফিস বুঝছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, কিসের জন্য এত কথা বললাম? আচ্ছা হ্যাঁ, ক নাম্বারটা। তাহলে এই ক এর আনসারটা কত হবে? sin 3x এর পর্যায়টা কত হবে? টু পাই বাই 3, তাই না? বুঝতেছো? মানে 120 ডিগ্রি আর কি। ভাইয়া কি বলেন লাস্টে একটু আটকে গেছিল। sin thrice x এর পর্যায় বা পিরিয়ড কত হবে? 120 ডিগ্রি বা
twice pi by 3, তাই না? ভাইয়া ওরা এটা কিভাবে করছে? হ্যাঁ, ওরা প্রথমে sin কি x এর গ্রাফ করে পর্যায়টা দেখাতে দেখাইছে। হবে? না, দরকার নাই, তুমি জাস্ট এভাবে লিখলে হবে sin x এর পর্যায়কাল twice pi and then sin thrice x এর পর্যায় পিরিয়ড হবে twice pi by 3, এটাই এনাফ। জি ভাই। আচ্ছা, এরপর আসি হচ্ছে নাম্বার বি তে। কিছু একটা প্রুফ করতে বলছে, দেখো এটা প্রুফ করা যায় কিনা। না, অলওয়েজ অল তো বোঝা যাবে না মানে। আচ্ছা, এখানে রেঞ্জ কি বের করতে বলছে? অন টু হয় না, কেন বের করছো? ভুলে বের করছি ভাই। আচ্ছা ইনভার্স তো আসছে -3 - y বাই 2y - 5। গতকালকে না এরকম একটা কথা বললেন যে অনটু না হলে হবে না। হ্যাঁ, অন টু না হলে তো ইনভার্স, মানে ইনভার্স হওয়ার শর্ত হচ্ছে 1 1 হইতে হবে এবং 1 2 হইতে হবে। যদি কোনো কোশ্চেন এরকম কিছু আস্ক করা থাকে যে ইনভার্স কিনা যাচাই করো, তখন তুমি অবশ্যই 1 1 এবং 1 2 দুইটা টেস্ট করে দেখবা যে 1 1 হচ্ছে কি এবং 1 2 হচ্ছে কিনা। না হইলে ইনভার্স বাইর করবো কেন? এটা কি অন টু হয় না? আচ্ছা, আমি একটু করে দেখি তো অন টু হয় কিনা। আমারটা ভুল হয়েছে মনে হয়। 5 minus twice x নাকি? জি ভাই। তার মানে তাহলে তো 5/2 ডোমেন হওয়ার কথা। 5 by 2, রাইট। এখানে মনে হয় 1 by 2 হবে না, তাইলে এখানে মেবি 5 by 2 হবে। হতে পারে এখানে হয়তো 5 by 2 হবে আর কি। তাহলে ইনভার্সটা বের করা যাবে আর কি। ইনভার্স কত আসছে তোমাদের? এটাই তো আসছে। আচ্ছা ইনভার্সে কি ভ্যালু বসাইতে হবে না? আচ্ছা, না, ভ্যালু বসানো না। ইনভার্সে তাহলে এটাই যে x plus 3 5 minus 2 6, হ্যাঁ এটাই তাহলে ইনভার্স। এটাই enough। আমার মনে হয় এখানে r minus 1 by 2 এর জায়গায় 5 by 2 হবে, এই আর কি। জি ভাই। ঠিক আছে। তবে যদি কোশ্চেনে যাচাই করতে না বলে যে এটা ইনভার্স কিনা যাচাই করো, তাহলে কিন্তু আমাদের আর যাচাই করে দেখা দরকার নাই। হ্যাঁ, তখন আমরা জাস্ট ইনভার্সটা বের করে দিব। যদি বলে যাচাই করো ইনভার্স হবে কিনা, তখন হচ্ছে আমরা 1 1 এবং হয়তো আসে নাই তোমার। দেখো y ইকুয়াল টু এইভাবে কম্পেয়ার করলো জিনিসটাকে এবং সেখান থেকে এটা একটা সার্কেলের ইকুয়েশনে নিয়ে আসলো। এটা অ্যাকচুয়ালি সার্কেল এবং ফাংশনের কম্বাইন্ড নলেজ বলতে পারো। এই এটা একটা বলা কম্পোজিট ফাংশন। 2 নম্বরে আসে হচ্ছে ডোমেইন আর রেঞ্জ বের করা। 3 নাম্বার আসে হচ্ছে 1 1 and on to বের করা, and 4 নম্বরে আসে হচ্ছে ইনভার্স ফাংশন। ফাংশন একটু মোটা করি কালিটা, and গ্রাফ। আর কিছু কি ছিল? আর কিছু তো মনে করতে পারতেছি না। যা যা কোশ্চেন সলভ করলে এর বাইরে কি কোনো কিছু কি ছিল আমাদের? না হ্যাঁ, এগুলাই তো আর একটু কিছু। আবার বুঝাই দিবেন, একটু কনফিউশন হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল করি তাহলে বোর্ডের। আমি তো কম্পোজিটর গুলো স্কিপ করে আসলাম আসলে। আচ্ছা, কম্পোজিটর একটা এক্সাম্পল করলেই তো ক্লিয়ার হয়ে যাবে। দেখ, আমরা এই প্রিন্সিপালটা মনে রাখবো কম্পোজিট ফাংশনের জন্য, যেটা ব্র্যাকেটের সাথে থাকবে সেটা দিয়ে আমরা কাজ শুরু করব। আচ্ছা, যেমন এই যে ক নাম্বারটা দেখো, ধরো এটাই করতে যাচ্ছি আমি। তাহলে এখানে কি এটা বের করতে বলতেছে, g of p of x। ব্র্যাকেটের সাথে p আছে, তার মানে আমি p এর কাজটা আগে করব। করে ফেলি p এর কাজটা আগে। সো g of কত হবে এখানে? 2x plus 1
বুঝছো না এতটুকু? জি ভাইয়া বুঝছি। আর এরপর জি অফ এক্স ইকুয়ালস টু 4 করতে বললো। এটা আসলে তার মানে জি অফ এক্স ইকুয়ালস টু 4 হবে, তার মানে এক্স কি হোক সেটা ম্যাটার করে না, জি অফ এক্স এর ভ্যালু অলওয়েজ 4 হবে, তার মানে এটা ইকুয়াল টু 4। এখানে আসলে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি নিজেই একটা ফাংশন বানাই, এটা তো বেটার হয়। সাপোজ এফ এক্স ইকুয়ালস টু থ্রাইস এক্স আর জি এক্স ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 3। তাহলে এখন আমি যদি এফ অফ জি অফ এক্স করতে চাই, তাহলে কি ব্র্যাকেটের সাথে কে আছে, মানে এক্স এর সাথে কে জি আছে, তার মানে জি এর কাজটা আগে করব, 2x প্লাস 3। এরপর এফ এর কাজটা, সো 2x প্লাস 3 কোথায় বসবে, এই জায়গাতে, 3 ইনটু 2x প্লাস 3 কত কিছু আসে তা। এটাই কম্পোজিট ফাংশনের মেইন কথা। জি ভাইয়া বুঝছি। তো আশা করা যায় ফাংশন চ্যাপ্টারটা থেকে যদি যত বেশি মার্ক আসে তোমাদের জন্য ভালোই হবে বলা যায়।